নমস্কার। কিছু বিশেষ বার্তা দেওয়ার জন্য আজকে এই ভিডিও বার্তাটি করে দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন 24 তারিখে আমাদের 32,000 মামলা লিস্টেড হয়েছিল এবং টেন্টেটিভলি লিস্টেড ছিল। ফাইনালি গতকাল এই মামলার যে বেঞ্চ সেটা অ্যাসাইন হয়ে গেছে। জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস সতীশ চন্দ্রের বেঞ্চে আমাদের মামলাটি লিস্টেড হয়েছে 24 তারিখেই। আমাদের যে টিম পূর্বার যে অ্যাডভোকেট প্যানেলস ছিল, জয়দীপ মজুমদার স্যার, মীনাক্ষী আরোরা ম্যাডাম এবং PS পাটওয়ালিয়া স্যার, এই তিনজনের যে অ্যাডভোকেট প্যানেল, সেই প্যানেল নিয়ে আমরা সুপ্রিম কোর্টে লড়াই করব। যতগুলো এফেক্টিভ অ্যাডভোকেটস রয়েছে 32,000-এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে লড়ার জন্য, তার মধ্যে বোধহয় সবচেয়ে বেশি কনভিন্সিং এবং সবচেয়ে বেশি এফেক্টিভ যে অ্যাডভোকেটস বা অ্যাডভোকেট প্যানেল সেটা আমাদের কাছে আছে। সমস্যা হচ্ছে যে আমাদের এই অ্যাডভোকেট প্যানেলকে আমাদের যদি পরপর অ্যাপিয়ার করাতে হয়, তার জন্য যে ফান্ডিংয়ের প্রয়োজন, যে ফান্ডিং করার প্রয়োজন, সেই ফান্ডিংটা আসেনি। বেশ কিছু জায়গা থেকে বহু টিচার এখন পর্যন্ত সেই ফান্ডিং করেননি। সেই ফান্ডিংটা যদি না হয়, স্পষ্টত এই জিনিসটা, এই বার্তাটা সবার কাছে যাওয়া উচিত যে আমরা কিন্তু কন্টিনিউ করতে পারবো না যদি সেই ফান্ডিংটা অন অ্যান ইমিডিয়েট বেসিস তারা যদি প্রোভাইড না করেন। এবং হাইকোর্টে যেমন ছিল, হাইকোর্টেতে অ্যাডভোকেটদের লাইন লেগে গেছিলো আমাদের তরফ থেকে। পরপর অ্যাডভোকেটস ছিল, একটা দলে 4-5টা করে অ্যাডভোকেট ছিল, আমাদেরই 4-5 জন অ্যাডভোকেটস ছিল। তো সেখানে বিষয়টা একরকম ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু বিষয়টা সেরকম নয়। সুপ্রিম কোর্টে আপনি যদি দেখেন, নামজাদা অ্যাডভোকেটস হাতে গোনা 2-3 জন, আমাদের টিম পূর্বার 2জনকে যদি বাদ দিই। তাই এই ধরনের পরিস্থিতিতে যেখানে ওরা পিটিশনার, ওরা আগে বলার সুযোগ পাবে, সেখানে যদি আমরা নিজেদের উপস্থিতি সাবস্ট্যান্সিয়ালি না রাখি, তাহলে তার প্রতিকূল প্রভাব পড়বে, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই জানেন, সবাই শিক্ষক শিক্ষিকা, কিন্তু কিছুজন এই একটা ধারণার বশবর্তী হয়ে গেছে যে আমরা ডিভিশন বেঞ্চ জিতে গেছি মানে আর কি, আর তো আমাদের কিছু নেই, এবার তো সুপ্রিম কোর্টে জিতে যাবো। আবার কিছু জনের মনের মধ্যে এরকমটাও আছে যে ও তো আমার হয়ে লড়ে দিচ্ছে, তাহলে আর আমার কি দরকার, টাকা দেওয়া দরকার, আমি আমার মতো থাকি। এই ধারণাটা এসএসসির ধারণার সমানুপাতি বলেই আমি মনে করি। তার কারণ বহু এসএসসির টিচার, তার মধ্যে কিছুজন তাদের সাথে আমার পরিচিতি যাদের সাথে ছিল, তাদের সাথে আমার যখন আলোচনা হয়, তারা এই জিনিসটা কিন্তু তারা বলেছেন যে তাদের এই যে পরাজয় বা তাদের যে বিপর্যয়, এটার কিছুটা দায় তাদেরও, কারণ তারা সঠিক সময় লড়াইটা করেনি। ডিভিশন বেঞ্চে যদি মামলাটা তারা লড়তো, তাহলে তাদের এরকম পরিস্থিতির শিকার হতে হতো না। আমাদেরও সেম একই রকম অবস্থা কিছু টিচারের। তারা ভাবছেন যে আমরা তো ডিভিশন বেঞ্চে জিতে গেছি, কিন্তু সুপ্রিম কোর্টে যদি সেই লড়াইটা, আমরা অন্তিম লড়াইটা না লড়ি, না জিতি, তাহলে কিন্তু সমস্যা আছে, সমস্যা হতে পারে। এবং যদি সেই সমস্যা হয়, তাহলে কিন্তু আপনারা যদি, এবং সেটা যদি ফান্ড প্রতিকূলতার কারণে হয়, তাহলে সারা জীবন এই জিনিসটার গ্লানি আপনাদের বয়ে বেড়াতে হবে যে সামান্য কিছু অর্থের বিনিময়ে আমি যদি আমার এই জায়গাটাকে সিকিউর করতে পারতাম, আরও বেটার জাজমেন্ট পেতাম, তাহলে হয়তো আমাকে পুনরায় আজকে এভাবে পরীক্ষায় বসতে হতো না, বা পুনরায় আমাকে আজকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো না, যেটা আজকে এসএসসি টিচাররা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তাই প্রত্যেককে আমি বলবো, যারা এখন পর্যন্ত ফান্ডিং প্রোভাইড করেননি, তারা ফান্ডটা ইমিডিয়েটলি প্রোভাইড করবেন। 24 তারিখের আগে আমাদের এই ফান্ডের প্রয়োজন। যদি সেটা না হয়, তাহলে আমাদেরকে কিন্তু চিন্তাভাবনা করতে হবে। আর যারা আমাদের সমস্ত পিটিশনার ডিভিশন বেঞ্চে ছিলেন এবং সুপ্রিম কোর্টেও গেছেন, কিন্তু এখন পর্যন্ত ফান্ড প্রোভাইড করেননি, তাহলে তারা যদি সেই ফান্ডটা প্রোভাইড না করেন, তাহলে তারা তাদের পরবর্তীকালে যদি তাদের কোনো কনসিকুয়েন্সেস ফেস করতে হয়, সেটা তাদের দায়িত্ব থাকবে, সেটার দায়িত্ব তাহলে আমাদের নেওয়া যাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বিষয়, এই জিনিসটা জানানো ছিল প্রত্যেককে, যে ফান্ড কিন্তু প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ পরিস্থিতি ঘোরালো হলেও হতে পারে। আর আমাদের যে এখন বর্তমানে যে আর আমাদের মামলার গতি প্রকৃতি যদি বলি, আমাদের মামলার এখন বর্তমান অবস্থা যে জায়গাতে দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে
আমরা আশা করি যদি আমরা সঠিকভাবে লড়াই করি, আমরা যদি প্রথম দিন থেকে ফুল ফোর্সে যদি এই মামলায় আমরা পার্টিসিপেট করি, তাহলে এই মামলা আমাদের জেতা সম্ভব। আমাদের যে বেঞ্চ ঠিক করা হয়েছে সেই বেঞ্চের সামনে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব, কেন এই জাজমেন্টটি সঠিক সেই জায়গাটা আমরা তুলে ধরব। তারা যে আর্গুমেন্ট করেছে ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে গিয়ে যে নতুন তথ্য দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের যা বক্তব্য আমরা তুলে ধরব। এবং আমরা আশাবাদী যদি আমরা সঠিকভাবে এই মামলা লড়তে পারি, তাহলে সারা জীবনের জন্য আমাদের যে বোঝা, সেই বোঝাটা কিন্তু তার থেকে আমরা নিষ্কৃতি পাবো। কারণ একজন টিচার একটা কথা বলেছিল মিটিংয়ের মধ্যে, সেটা হচ্ছে যে যদি সুপ্রিম কোর্ট আমাদেরকে জেতায় তাহলে কেউ আর সারা জীবনে আমাদের চাকরি খেতে পারবে না, আর যদি সুপ্রিম কোর্ট আমাদের হারায় তাহলে সারা জীবনে কেউ আর আমাদের এই চাকরি পুনরায় ফিরিয়ে দিতে পারবে না। কারণ এটাই শেষ জায়গা। শেষ জায়গার জন্য শেষ লড়াইটাকে, আমাদের অন্তিম যে লড়াই সেটাকে দৃঢ়ভাবে আমাদের লড়তে হবে। এই মানসিকতা নিয়ে প্রত্যেকে এগিয়ে আসবেন, এটাই আশা রাখি। যারা এখনও পিছিয়ে আছেন তারা এগিয়ে আসবেন, তার কারণ ওই একের লাঠি দশের লাঠি একের বোঝা না হয়ে যায়। যখন সেটা বোঝা হয়ে যাবে তখন সেটাকে ক্যারি করা মুশকিল হবে, এবং যদি সেটা ক্যারি করা মুশকিল হয় পরবর্তীকালে কনসিকুয়েন্সেস কিন্তু 2-4 জন ফেস করবে না, আপনারা প্রত্যেকে ফেস করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সাধারণত এই ধরনের নেগেটিভ বার্তা দিই না, কিন্তু বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এটা বলতে হচ্ছে। কারণ যে ভরসা বিশ্বাস ছিল আমাদের শিক্ষকদের প্রতি, সেই ভরসা বিশ্বাস অনেকটা তুলনামূলক কমেছে। তার কারণ হাইকোর্টে জেতার পরে সুপ্রিম কোর্টে তারা অনেক বেশি রিল্যাক্ট্যান্ট হয়ে গেছেন। যে মানসিকতা 32,000-এর ছিল সিঙ্গেল বেঞ্চে চাকরি যাওয়ার পরে, সেই মানসিকতা বর্তমানে আর অবস্থান করছে না। সেখান থেকে দাঁড়িয়ে এই ধরনের বার্তা দিতে হচ্ছে। তাই আশা করি আপনারা এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করবেন এবং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ।